তো সবাইকে আবারও বলতেছি, সবাই জয়েন করো। আচ্ছা, চলে আসো। আমরা একটু আলোচনা করব যে এখানে আসলে কোন কোন কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হবে বা কোন কোন কনসেপ্টগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর দেখা যাচ্ছে মনে হয়। পরমাণুর মূল কণিকা নিয়ে আলোচনা করব। এই পরমাণুর মূল কণিকা এটা সাধারণত সিলেবাসের বাইরে, তবে এখান থেকে একটা এমসিকিউ আসে। এই পরমাণুর মূল কণিকা থেকে একটা এমসিকিউ আসে। পরমাণুর মূল কণিকাগুলো থেকে একটা এমসিকিউ আসে। পরমাণুবাদ বা পরমাণুর মডেলগুলো থেকে আসে। আইসোটোপ বা আইসো সম্পর্কিত যেগুলো আইসোটোপ, আইসো বার, আইসো ইলেকট্রন দেখো ডিইউতে 90% সময় আসছে। 80% ইম্পর্টেন্ট ডিইউ এর জন্য, ম্যাথের জন্য 90% ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং এর জন্য 50% ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য 50% ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স গুলো দেখবা যে ইম্পর্টেন্স কতগুলা, যে রিটেনের জন্য কতগুলা, এমসিকিউ এর জন্য কতগুলা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো পড়বা। অরবিটাল সম্পর্কে আলোচনা করব আমরা ইলেকট্রন বিন্যাস এবং কয়েকটা নীতি নিয়ে আলোচনা করব। আমরা বর্ণালী নীতি নিয়ে আলোচনা করব। আমরা দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা নীতি, আয়ন শনাক্তকরণ, এবং এই আয়ন শনাক্তকরণটা খুবই ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, এই আয়ন শনাক্তকরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়ন শনাক্তকরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আঙ্গিক বিশ্লেষণ, আরেকটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এই জন্যই আমি ফ্রি কোর্স ছাড়ি না। তোমাদেরকে অনেকবার জানানো হয়েছে যে আজকে 10টায় ক্লাস হবে। আজকে 10টায় ক্লাস হবে। তোমরা কোথায় 100-200 জন সবাই জয়েন করবা? তোমরা 4-5 জন ক্লাস থাকলে তো খুবই সমস্যা। আমি তো 100 বারই বলছি যে পড়ে দেখো তুমি আমার কাছে, তারপরে তুমি আসবা। আচ্ছা, যাই হোক, আর কথা বাড়াবো না। ক্রোমাটোগ্রাফি থেকে ম্যাটের জন্য খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তেজস্ক্রিয়ার বিক্রিয়া, এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাডমিশনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। 10 এবং 11 কনসেপ্ট, আচ্ছা ঠিক আছে, এটা আমরা করব। আর গাণিতিক সমস্যা তো আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। সো আমার মোটামুটি এখানে তোমাকে দেখানো শেষ যে কোন কোন কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, কোন কোন কনসেপ্টগুলো কিরকম, কত টাইপের ইম্পর্টেন্ট। আমরা চলে আসি যে পরমাণু সম্পর্কে আমরা জানি। সো পরমাণু মানে কি? পরম প্লাস অণু, এই দুইটা থেকে আসছে পরমাণু। পরম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র। আবারও বলি, পরম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র। খুব মনোযোগ দিয়ে বুঝবা, পরম শব্দের অর্থ কি? অত্যন্ত ক্ষুদ্র অণু। নোট শেয়ার করবা, সবাই নোট শেয়ার করবা। এখন দেখো, পরমাণু শব্দ তো অত্যন্ত ক্ষুদ্র। বিজ্ঞানী ডেমোক্রিটাসের মতে এই যে পরমাণু যে নামটা তৈরি করা হয়েছে, এই যে পরমাণু নামটা তৈরি করা হয়েছে, এই পরমাণু হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাসের মতে এই পরমাণুকে বলা হচ্ছে অ্যাটম। অ্যাটম, এ অর্থাৎ হচ্ছে এ ফর নট, এই যে এ ফর নট, টম ফর হচ্ছে ডিভাইসেবল। এ ফর নট, টম ফর ডিভাইসেবল। দ্যাট মিনস অ্যাটম অর্থাৎ হচ্ছে যা ভাগ করা যায় না। অ্যাটম অর্থাৎ হচ্ছে যা ভাগ করা যাবে না, যা ভাগ করা যাবে না, যা ভাগ করা যাবে না। এটা হচ্ছে অ্যাটম শব্দের অর্থ। তাহলে অ্যাটম শব্দের অর্থ কি? যা ভাগ করা যাবে না। আবারও বলে দিচ্ছি, অ্যাটম শব্দের অর্থ হচ্ছে কি বলো দেখি? যা ভাগ করা যাবে না। কিন্তু অ্যারিস্টটল দেখা যায়, আবারও বলি, অ্যারিস্টটল এই মতবাদটা ভুল প্রমাণিত করে। অ্যারিস্টটল কি বলে? পরমাণুকে ভাগ করা যাবে। অ্যারিস্টটল কি বলে? এই লেখা ছোট হইলে আমাকে বলবা। পরমাণুকে কি করা যাবে? ভাগ করা যাবে। পরমাণুকে ভাগ করা যাবে। তাহলে অ্যারিস্টটল কি বলছে? পরমাণুকে কি করা যাবে ভাইয়া? পরমাণুকে ভাগ করা যাবে। এই পরমাণুকে যখন ভাগ করা যাবে সে বলছে, পরমাণুকে যখনই ভাগ করা যাবে বলছে, কিন্তু এই ধারণাটা পরে কি করলো? বিজ্ঞানী ডাল্টন আসে। কি করলো? বিজ্ঞানী ডাল্টন আসে। এই যে বিজ্ঞানী ডাল্টন আসে, সে অ্যারিস্টটলের ধারণাটা ভুল প্রমাণিত করলো। কার ধারণা? বিজ্ঞানী ডাল্টন আসে অ্যারিস্টটলের ধারণা ভুল প্রমাণিত করলো। কার ধারণা? অ্যারিস্টটলের ধারণা ভুল প্রমাণিত করলো। ধারণা ভুল প্রমাণিত করলো। তাহলে বুঝার চেষ্টা করো, অ্যারিস্টটলের ধারণা ভুল প্রমাণিত করলো। তবে এই যে অ্যারিস্টটলের ধারণা ভুল প্রমাণিত করলো এবং পরমাণুর মতবাদ কি করলো? বৈজ্ঞানিক রূপ লাভ করলো। এই জন্য ডাল্টনকে বলা হচ্ছে আধুনিক পরমাণুবাদের জনক। ডাল্টনকে কি বলা হয়? আধুনিক পরমাণুবাদের জনক বলা হয়। যদি বলে আধুনিক পরমাণুবাদের জনক কে, তাহলে কি বলবা? বিজ্ঞানী ডাল্টন। এই তোমরা কমে যাচ্ছ কেন বাচ্চারা? একদম কিন্তু খুব খারাপ হয়ে যাবে এটা। তাহলে যদি তোমাকে বলে যে আধুনিক পরমাণুবাদের জনক কে, আধুনিক পরমাণুবাদের জনক হচ্ছে ডাল্টন। কথা বুঝছো? আধুনিক পরমাণুবাদের জনক কে বলো দেখি? বিজ্ঞানী
ডাল্টন। এই যে ডাল্টন যে পরমাণুবাদের জনক বলা হয়, এই ডাল্টন পরমাণুবাদ দিছিল হচ্ছে 1803 সালে। এটা ভালো মতো পড়বা। এই ডাল্টনের মতবাদটা কত সালে দিছিল? 1803 সালে। খুব মনোযোগ দিয়ে বুঝো। তাহলে ডাল্টনের পরমাণুবাদ কত সালে দিয়েছিল? সবাই একবার বলো, ডাল্টনের পরমাণুবাদ কত সালে দিয়েছিল? কমেন্ট করতে হবে। ডাল্টনের পরমাণুবাদ সবাই নোট নোট করবা, সবকিছু পাশে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? তাহলে ডাল্টনের পরমাণুবাদ কত সালে ছিল বলো দেখি? ডাল্টনের পরমাণুবাদ দিয়েছিল হচ্ছে 1803 সালে। 1803 সালে। কথা বুঝতে পারছো? 1803 সালে তোমার হচ্ছে ডাল্টন পরমাণুবাদটা দিয়েছিল। এখন পরবর্তীকালে কি বললাম? পরবর্তীকালে দেখা গেল যে পরমাণু, বর্তমানকালে যেটা পরমাণু বিভাজ্য, এটা হচ্ছে বর্তমানকালের ধারণা। তাহলে বর্তমানকালের ধারণা কি ভাইয়া? পরমাণু বিভাজ্য। পরমাণু কি বলো দেখি? বিভাজ্য। বর্তমানকালের ধারণা কি? পরমাণু বিভাজ্য। এখন এই পরমাণুবাদ যে বিভাজ্য, এই পরমাণুকে কয়টা ভাগে ভাগ করা হচ্ছে? পরমাণুবাদ যে বিভাজ্য, পরমাণু যে বিভাজ্য, এই পরমাণুর সাধারণত যে মূল কণিকা যেগুলা হয় সেগুলাকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। কি বললাম? পরমাণুবাদ যে বিভাজ্য, এটা কয়টা ভাগে ভাগ করতেছি? একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা অস্থায়ী মূল কণিকা, আরেকটা কি? কম্পোজিট কণিকা। কথাগুলো বুঝবা। একটা স্থায়ী মূল কণিকা, একটা অস্থায়ী মূল কণিকা, আরেকটা কি বলো দেখি? কম্পোজিট কণিকা। কথাগুলো বুঝবা। এখন স্থায়ী মূল কণিকা কারা কারা? স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। কথাগুলো বুঝবা। ইলেকট্রন, প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। আর কম্পোজিট কণিকা হচ্ছে আলফা কণা, ডিউটেরন কণা। এই আলফা কণা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+। এই জিনিসগুলো পড়বা। আলফা কণা কি? হিলিয়াম 2+। আলফা কণার ভর কত? এর ভরটা পড়বা। আলফা কণার ভর কত? এর ভর হচ্ছে 4। আর আলফা কণার আধান কত? এই আধান হচ্ছে +2। আধান কত? +2। ডিউটেরন কণা, আবারও বুঝি, ডিউটেরন কণা কি? হাইড্রোজেনের একটা হচ্ছে কি? আইসোটোপ। এইগুলাকে বলা হচ্ছে তোমার কি বলো দেখি? কম্পোজিট কণিকা। তাহলে কম্পোজিট কণিকা কয় প্রকারের ভাইয়া? কম্পোজিট কণিকা হচ্ছে 2 প্রকারের। আদাব ভাইয়া, কম্পোজিট কণিকা কয় প্রকারের? কম্পোজিট কণিকা হচ্ছে 2 প্রকারের। আবারও বললাম, কম্পোজিট কণিকা হচ্ছে 2 প্রকারের। এখন এই প্রোটন আর নিউট্রনকে ভাঙলে কথাগুলো বুঝবা। প্রোটন আর নিউট্রনকে ভাঙলে পাওয়া যায় কোয়ার্ক। ভাইয়া কোয়ার্ক কি? কোয়ার্ক হচ্ছে একটা ফান্ডামেন্টাল পার্টিকেলস। ফান্ডামেন্টাল পার্টিকেল। তাহলে কোয়ার্ক কি ভাইয়া? ফান্ডামেন্টাল পার্টিকেলস। এই কোয়ার্ককে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক আর একটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। এই স্থায়ী কোয়ার্ক একটা হচ্ছে আপ কোয়ার্ক আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। এই যেটা আমার কাটা গেছে ছবি দিয়ে সেটা আমি দেখতেছি। একটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। আর অস্থায়ী কোয়ার্ক কোনগুলা? স্ট্রং, চার্ম, বটম, টপ। এই যে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক, কথাগুলো বুঝবা। কি বললাম? আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক। এই আপ কোয়ার্কের চার্জ কত জানো? এই আপ কোয়ার্কের চার্জ হচ্ছে, এই আপ কোয়ার্কের চার্জ হচ্ছে, এই আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3, +2/3। আর ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। কি বললাম? আপ কোয়ার্কের চার্জ কত? +2/3, ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। আচ্ছা, এই হচ্ছে আমার কোয়ার্ক। এই যে কোয়ার্কগুলো মিলায়া তোমার হচ্ছে প্রোটন আর নিউট্রন গঠিত হয়। আমরা এই জায়গায় আসতেছি। এখন চলে আসি ভাই, অস্থায়ী কোয়ার্ক কোনগুলা? অস্থায়ী কোয়ার্ক হচ্ছে স্ট্রং, চার্ম, বটম, টপ। আচ্ছা, এটা দরকার নাই। তোমার মেইন কণিকা আসে অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা মোটামুটি 100টার মতো আছে। অস্থায়ী মূল কণিকা কারা কারা? পাইওন, মিউন, নিউট্রিনো, পজিট্রন, গ্র্যাভিটন, মেসন, বোসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। তাহলে কি বললাম? পাইওন, মিউন, পজিট্রন, গ্র্যাভিটন, মেসন, বোসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। এই অ্যান্টিনিউট্রিনো এগুলা হচ্ছে কি বলো দেখি? এগুলা হচ্ছে আমার অস্থায়ী মূল কণিকা। এই অস্থায়ী মূল কণিকাগুলা কোনো কোনো পরমাণুতে থাকবে, কোনো কোনো পরমাণুতে থাকবে না। আচ্ছা, এই যে প্রোটন আর নিউট্রন গঠিত হচ্ছে কি দিয়ে? কোয়ার্ক দিয়ে। প্রোটন আর নিউট্রন গঠিত হচ্ছে কোয়ার্ক দিয়ে। তো প্রোটন গঠিত হয়, এটা লিখে রাখবা যে প্রোটন গঠিত হয় 2টা আপ কোয়ার্ক প্লাস একটা ডাউন কোয়ার্ক মিলে। 2টা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক মিলে প্রোটন গঠিত হয়। তাহলে 2টা আপ কোয়ার্কের চার্জ কত? +2/3,
প্লাস 2/3 মাইনাস 1/3, দেন এটা তুমি করো, এটা আসবে 3/3, এটা হচ্ছে 1। এই যে প্রোটনের যে চার্জ 1, প্রোটনের চার্জ কত 1, এই প্রোটনের চার্জ 1 হয়, কথাগুলো বুঝবা, এই প্রোটনের চার্জ 1 হয়, প্রোটনের চার্জ 1 হয়, এইটা হচ্ছে এইখান থেকে এই যে দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক মিলে প্রোটনের চার্জ 1 হয়। এই ইফতি ক্লাস করো। এরপরে চলে আসো, প্রোটন আর একটা কি বললাম, নিউট্রন। নিউট্রন তৈরি হয় হচ্ছে, দেখো দুইটা ডান কোয়ার্ক, দুইটা হচ্ছে ডাউন কোয়ার্ক আর একটা হচ্ছে আপ কোয়ার্ক মিলে নিউট্রন গঠিত হয়। তাহলে দুইটা ডাউন কোয়ার্ক কি ভাইয়া বোঝার চেষ্টা করো, দুইটা ডাউন কোয়ার্কের চার্জ কত, -1/3 -1/3 প্লাস 2/3, সবকিছু মিলে আসতেছে হচ্ছে 0। যদি তোমাকে এগুলা রিটেনের জন্য, আবারও বলি এটা রিটেনের জন্য, এগুলা হচ্ছে ডিইউ রিটেনের জন্য। যদি তোমাকে এখানে বলে, আবারও বলি, যদি তোমাকে এখানে বলে যে প্রোটনের চার্জ কেন, প্রোটনের চার্জ কেন +1, নিউট্রনের চার্জ কেন 0, কেন 0, কেন, বা নিউট্রনের চার্জ কেন 0, প্রোটনের চার্জ হচ্ছে কেন +1, কেন +1, তাহলে তুমি এই জিনিসগুলা অবশ্যই অবশ্যই কি করতে হবে, এই জিনিসগুলা তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি তোমাকে? বুঝাইতে পারছি? আচ্ছা, পরে চলে আসি। ভাই কোন চ্যাপ্টার এটা? এটা হচ্ছে ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার। আচ্ছা, এখন চলে আসি যে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে একটু আলোচনা করব। যে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আলোচনা করব, সেই জিনিসগুলোর আগে আমরা একটু দেখে নেই ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়, কথাগুলো বুঝবা। তো আমরা আজকে দেখবো হচ্ছে ইলেকট্রন কিভাবে আবিষ্কার হচ্ছে, ইলেকট্রন কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো একটু দেখবো। চলে আসো ইলেকট্রন। আজকের ক্লাস যে বুঝবে না বা আজকের ক্লাস যে মুখস্থ করবে হচ্ছে গর্ধপ, বলে দিলাম। আজকের ক্লাস কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে? কে কি কমেন্ট করছো? কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2। আচ্ছা, চলে আসো, খুব মনোযোগ দিয়ে বুঝবা। এই ইলেকট্রনটা প্রকাশ করা হয় হচ্ছে ই দিয়ে, এই প্রকাশ করা হয় হচ্ছে ই দিয়ে, ই মাইনাস, ঠিক আছে? ই প্লাস দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে পজিট্রন। ইলেকট্রনের যে আধান বিশিষ্ট, পজিটিভ আধান বিশিষ্ট, এটাকে বলবো হচ্ছে ওইটা ইলেকট্রন, এটাকে বলবো হচ্ছে পজিট্রন। কি বলবো? এটাকে বলবো আমরা পজিট্রন। খুব মনোযোগ দিয়ে বুঝবা। তোমাদের যদি কেমিস্ট্রিতে ল্যাকিংস থাকে আমাকে বলবা, আমি এটা দায়ভার নিব। চলে আসো, এটার আবিষ্কার কে করছে? এটার আবিষ্কার করেছে বিজ্ঞানী জে জে থমসন। জে জে থমসন কত সালে আবিষ্কার করছে? 1900 না, 1897 সালে। 1897 সালে। এইটা কিভাবে আবিষ্কার হয়েছে? এটা হচ্ছে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। কি বললাম? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। ক্যাথোড রশ্মি পরীক্ষার, তাহলে কি বললাম? এটাকে কিভাবে আবিষ্কার হয়েছে বলো দেখি? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। এই যে ক্যাথোড রশ্মিটা ছিল, এই ক্যাথোড রশ্মির একটা ডিসচার্জ টিউব ছিল। এই ক্যাথোড রশ্মি একটা ডিসচার্জ টিউব ছিল, এটার মধ্যে একটা গ্যাস ইউজ করা হয়েছিল। যে গ্যাসটার চাপ কত ছিল এটা একটু পড়তে হবে। যে গ্যাসটার চাপ ছিল হচ্ছে 0.12301 মিলিমিটার অফ মার্কারি। এটা ছিল হচ্ছে গ্যাসটার চাপ। আর এইটা ছিল পটেনশিয়াল ডিফারেন্স ছিল, যেটা এটা পটেনশিয়াল ডিফারেন্স যেটা ছিল সেটা হচ্ছে 10 কিলোভোল্ট থেকে টু 20 কে ভোল্ট, মানে 20,000 থেকে 10,000 ভোল্ট। এটা ছিল হচ্ছে 20,000 থেকে 10,000 ভোল্ট। 10 কে মানে কি 10,000, এটা কিন্তু ওই কিলোভোল্ট পড়বা না, এটা হচ্ছে 10,000 ভোল্ট। 10,000 থেকে এটা কত ছিল? 20,000 ভোল্ট। 20,000 ভোল্ট ছিল এর কি পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? পটেনশিয়াল ডিফারেন্স ছিল এটা। আচ্ছা, এরপরে চলে আসো, এই যে তুমি ইলেকট্রনটা পাচ্ছ, এই তোমরা কি বুঝতে পারতেছো? আমরা কিন্তু এটা খুব মজাদার জিনিসপত্র পড়বো।
এটার জন্য তোমার এইখানে আমরা কি পড়ছি, আমরা অলরেডি এখানে পড়ছি হচ্ছে ক্যাথোড রশ্মি। তাহলে এই ক্যাথোড রশ্মি সম্পর্কে একটু আমরা জানি, ক্যাথোড রে সম্পর্কে আমরা একটু জানি যে ক্যাথোড রেটা কি। যারা যারা ক্লাস করতেছো না এরা একদম গাধা, আবারও বলতেছি। এই ক্যাথোড রশ্মিটা অনেক দ্রুত চলে, অনেক কি করে, দ্রুত চলে। কথাগুলো বুঝবা। এই ক্যাথোড রশ্মিটা কি করে বলো দেখি, অনেক দ্রুত চলে। এই ক্যাথোড রশ্মির একটা ভর আছে, এর যে ভর, চার্জ বাই ভর যেটা, এর রেশিও হচ্ছে, এটা ভালো করে মনে রাখবা, চার্জ বাই ভরের রেশিও হচ্ছে 1.76 ইন্টু 10⁻11 কুলম পার কেজি। কুলম পার কেজি যদি গ্রামে আসে তাহলে 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম। কথাগুলো বুঝবা। যদি বলে ক্যাথোড রশ্মির ক্ষেত্রে এই ই বাই এম এর রেশিও কোনটা, তাহলে তোমাকে এটা অবশ্যই লিখতে হবে যে ই বাই এম এর রেশিও হচ্ছে 1.76 ইন্টু 10⁻11 কুলম পার কেজি, আর 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম যদি চায় তাহলে ই বাই এম এর রেশিও হচ্ছে ক্যাথোডের এটা। কথা বুঝতে পারছো? ক্যাথোডের এটা। আচ্ছা, এখন চলে আসি, আমরা ইলেকট্রন পড়তেছিলাম। ইলেকট্রন যে নামকরণ করে, ইলেকট্রন নামকরণ কার নামকরণ? ইলেকট্রনের। এই ইলেকট্রনের নামকরণ করে বিজ্ঞানী স্টোনি। কি বললাম? ইলেকট্রনের নামকরণ করে কে বলো দেখি? বিজ্ঞানী স্টোনি। এবং সে নামকরণ করে 1874 সালে। 1874 সালে বিজ্ঞানী স্টোনি এই নামকরণ করে। এই ইলেকট্রন যেটা, সেটা মেইনলি বিটা রশ্মির নির্গমন। বিটা রশ্মির নির্গমন, আবারও বলি, বিটা রশ্মির নির্গমন। এই ইলেকট্রনটা কি বললাম? বিটা রশ্মির নির্গমন। এর ইলেকট্রনের অবস্থান কোথায় ভাইয়া? ইলেকট্রনের অবস্থান কোথায় সবাই একবার বলি? ইলেকট্রনের অবস্থান হচ্ছে তার কক্ষপথে। ইলেকট্রনের অবস্থান কোথায়? কক্ষপথে। আচ্ছা, শেষ। ইলেকট্রনের অবস্থান কোথায় বলো দেখি? কক্ষপথে। এখন ইলেকট্রনের সংখ্যা কম বেশি হতে পারে, ইলেকট্রনের সংখ্যা কম বেশি হতে পারে। ইলেকট্রনের সংখ্যা যদি তুমি নির্ণয় করো, আবারও বলে দিচ্ছি, ইলেকট্রনের সংখ্যা কম বেশি হতে পারে। আচ্ছা, এখন যদি প্লাস আধান যুক্ত হয় তার মানে কি? ইলেকট্রনের ঘাটতি না বাড়তি? প্লাস আধান যুক্ত হইলে ইলেকট্রনের ঘাটতি না বাড়তি? প্লাস হইলে ইলেকট্রনের ঘাটতি। তার মানে প্লাস যদি আধান যুক্ত থাকে, ফর এক্সাম্পল সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কি? সোডিয়াম প্লাটের কয়টা ইলেকট্রন? সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা ছিল, একটা বিয়োগ দিব, তার মানে এখানে ইলেকট্রন হচ্ছে 10টা। ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন কয়টা? 12টা ছিল, 2টা বিয়োগ দিব, তার মানে এখানে আসতেছে আমার 10। এখন চলে আসি, এই যে ইলেকট্রন, এখানে আমরা দুইভাবে বের করতে পারি, দুইভাবে ইলেকট্রন বের করতে পারি। দুইভাবে প্রশ্ন আসে, দুইভাবে প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে? এক টাইপের প্রশ্ন হয় হচ্ছে মোট ইলেকট্রন বের করো, মোট ইলেকট্রন সংখ্যা বের করো। দ্বিতীয় টাইপের যে প্রশ্নটা আসবে, যোজন ইলেকট্রন সংখ্যা বের করো, যোজন ইলেকট্রন সংখ্যা বের করো। এই দুই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। যোজন ইলেকট্রনটা কি? সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন। আবারও বলে দিচ্ছি, যোজন ইলেকট্রনটা কি? যোজন ইলেকট্রন হচ্ছে সর্বশেষ, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন। তাহলে যোজন ইলেকট্রনটা কি ভাইয়া? বললাম সর্বশেষ যে কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তাকেই আমরা বলবো হচ্ছে যোজন ইলেকট্রন। এইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, চলে আসো, এরপরে যে টপিকসটা পড়বো, এরপরের টপিকসটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে যাই হোক, আমরা এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে ইলেকট্রনের আধান বা চার্জ। ইলেকট্রনের চার্জ নিয়ে আমরা কথা বলি। ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জের 3টা ইউনিট আছে, একটা কুলম্ব ইউনিটে আছে, একটা ইএমইউ ইউনিটে আছে, আর একটা ইএসই ইউনিটে আছে। ইএমইউ কি? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইএসইউ কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই যে ইলেকট্রনের যে চার্জ, এই ইলেকট্রনের চার্জটা কিভাবে আবিষ্কার করা হয়েছিল? ইলেকট্রনের চার্জটা কিভাবে আবিষ্কার করা হয়েছিল বলতে পারবেন কেউ? ইলেকট্রনের চার্জ আবিষ্কার করছিল বিজ্ঞানী মিলিকান। কে আবিষ্কার করছে? বিজ্ঞানী মিলিকান। এটা আবিষ্কার করা হয়েছিল হচ্ছে তোমার অয়েল ড্রপলেট বা তৈল বিন্দু পরীক্ষার মাধ্যমে। তৈল বিন্দু পরীক্ষার মাধ্যমে। কি বেসিক টু অ্যাডভান্স যাচ্ছে?
বেসিক টু অ্যাডভান্স, তোমাদের তো একটা নতুন ডায়লগ, বেসিক টু অ্যাডভান্স তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, এই কুলম্বে হচ্ছে, এটা কিন্তু আবারও বলতেছি যে চার্জটা আমরা বের করতেছি এটা হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ। আবারও বলতেছি এটা আমরা একটি ইলেকট্রনের চার্জ বের করতেছি, একটি ইলেকট্রনের চার্জ বের করতেছি। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, কথাগুলো বুঝবা। তো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, যেটা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হচ্ছে 4.80 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। আর ইএমইতে হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻20 ইএমইউ। তিনটা ইউনিটেই পড়তে হবে। এখন তাহলে এই ইএমইউ ইএসইউ ইউনিটে কি মনে রাখবা, একজন ইমন তিনজন ইস্যুকে বিয়ে করলো, ইস্যুকে বিয়ে করে 10টা ছেলে বাচ্চা পয়দা করলো। সি ফর ছেলে বাচ্চা, সি ফর কি ছেলে বাচ্চা। আর এইখানে মনে রাখবা ইন্টু 10⁻10 ইন্টু 10⁻10। তাহলে কি বললাম, একজন ইমন তিনজন ইস্যুকে বিয়ে করে 10টা ছেলে বাচ্চা পয়দা করছে। এখানে 10⁻10 একটু মনে রাখতে হবে। এইটা হচ্ছে ইএমইউ ইএসইউ এবং কুলম্বের সম্পর্ক। আবারও বলতেছি এটাও হচ্ছে ইএমইউ ইএসইউ এবং কুলম্বের সম্পর্ক। ইএমইউ মানে কি, আবারও বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ভাইয়া যদি এখানে তোমাকে বলে, এটা মনে রাখবা, যদি তোমাকে এখানে 1 মোল ইলেকট্রনের চার্জ বলে, যদি তোমাকে এই জায়গায় বলে যে 1 মোল ইলেকট্রনের চার্জ, 1 মোল ইলেকট্রনের চার্জ, কিছুই করবা না। 1 মোল ইলেকট্রনের চার্জ তোমরা হচ্ছে 96,500 কুলম্ব, তুমি কুলম্বেরটা মুখস্থ করবা। আর বাদ বাকি যেগুলো আছে, তাহলে একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের চার্জ ইন্টু কত এনএ বা অ্যাভোগাড্রোর নাম্বার, এইটা দিয়ে করলেই তোমার 1 মোল ইলেকট্রনের চার্জ বের হয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা, বেজার আছে কিনা, কথা কি বেজার আছে, কথা ক্লিয়ার হয়েছে? তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ যদি তোমাকে বলে, 1 মোল ইলেকট্রনের চার্জ যদি বলে, বুঝতে পারছো? তোমরা এই যে 5 জন 6 জন ক্লাস করলে হবে, কোথায় 50-60 জন ক্লাস করবা? হ্যাঁ, 5 জন 6 জন ক্লাস করলে কিভাবে হয়? তুমি একবার বুঝতে পারো না? আমি তোমাকে 100 বার বলছি যে ভাই আমি একটা মানুষ যে উইথাউট ইন্টারাকশনে বকবো, সামনে থেকে কেউ হ্যাঁ না কোনো কিছুই বলবে না। তোমাদেরকেও কথা বলতে হবে, প্লাস তোমাদেরকে ক্লাসটা শেয়ার করতে হবে। 5 জন ক্লাস, অনেকজন ইন্টারেস্টেড ছিল, কই তারা? ফ্রি ক্লাসের মতো মনে হচ্ছে? একটা বার বলো তো, এটা মনে হচ্ছে ফ্রি ক্লাসে এত ইনফরমেশন দিব আমি? মনে হচ্ছে? হ্যাঁ, একটা বার বলো তো, এটা ফ্রি ক্লাস মনে হচ্ছে তোমার? বলো, আমি আর ক্লাস নিব না, সত্যি কথা বলছি, আর জীবনেও ক্লাস নিব না। তোমরা কেউ কমেন্ট করো না, একদম খুবই খারাপ লাগতেছে। যাই হোক, হয়তো বা স্মার্ট বোর্ড না এই জন্য ক্লাস করতেছো না, বাট ক্লাস কোয়ালিটি দেখো। স্মার্ট বোর্ড দেখে লাভ নাই, স্মার্ট বোর্ড তোমাকে চান্স পাওয়াবে না, ক্লাসের টপিকস তোমাকে চান্স পাওয়াবে। চলে আসো, এই যে ইএমইউ এবং ইএসইউ কথাগুলো বুঝবা, ইএসইউ যেটা আছে কথাগুলো বুঝবা। এই যে ইএসইউ, এই ইএসইউটা হচ্ছে তোমার সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট। এই ইএসইউ কে ভাঙাইলে কি পাবা জানো? সেন্টিমিটার 3/2 ইন্টু গ্রাম 1/2 ইন্টু সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে ইএসইউ কে যদি আমরা একদম মানে ছন্ন ছাড়া করে দেই, ভাঙায়, তাহলে এটা আসে ইএসইউ কে ভাঙলে। মেইনলি ইএসইউ মানে কি, সেন্টিমিটার 3/2, গ্রাম 1/2, সেকেন্ড ইনভার্স 1, দ্যাটস ইট, শেষ। এটা হচ্ছে আমার ইএসইউ ইউনিট। বাহ, প্রথম দিন যা পারফরমেন্স দেখাচ্ছ তোমরা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা অলরেডি আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট পড়ছি। তো যাই হোক, আমরা যদি এখন চলে আসি যে ভরের দিকে, ইলেকট্রনের ভর যদি আমরা আসি, যে ভর নিয়ে একটু আলোচনা করি। তো ইলেকট্রনের ভর যেটা, তো একটু বোঝার চেষ্টা করবা, ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻28 গ্রাম।
যদি তোমাকে বলে, এটা কিন্তু ভরটা যেটা সেটা হচ্ছে একটি ইলেকট্রনের ভর, একটি ইলেকট্রনের ভর। যদি তোমাকে এখানে প্রশ্নটা করে যে 1 মোল ইলেকট্রনের ভর কত, প্রশ্নটা যদি এখানে করে, এই বাচ্চারা একটু শেয়ার ট্যার দাও, সবাই শেয়ার দাও, কোশ্চিন যদি করে যে 1 মোল ইলেকট্রনের ভর কত, 1 মোল ইলেকট্রনের ভর কত, যদি তোমাকে এই টাইপের প্রশ্নটা করে, তাহলে কি করবা? 1 মোল ইলেকট্রনের ভর কত যদি তোমাকে বলে, তাহলে 1 মোল ইলেকট্রনের ভর কত, একটি ইলেকট্রনের ভর কত, 9.1 ইন্টু 10⁻⁻28 ইন্টু কত, Na 6.023 ইন্টু 10⁻23। ইজিলি তুমি এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা। 6 লং কত, 54, 6 লং 54, তাহলে 54 ইন্টু 10⁻⁻ কত, 10⁻⁻5, 54 ইন্টু 10⁻⁻5। যদি এখানে এরকম আসে যে 5.4 ইন্টু 10⁻⁻4, এই তো শেষ। তাহলে 1 মোল ইলেকট্রনের ভর যদি তোমার কাছে চায়, যেহেতু তুমি একটা ইলেকট্রনের ভর জানো, তাহলে 1 মোল ইলেকট্রনের ভর যদি চায়, বের করতে পারবা না? পারবা? শিওর? পারবা কিনা একবার সবাই শুনতে চাই, পারবা? সবাই পারবা? এই যে ইলেকট্রনটা আছে, দেখো একটা ইলেকট্রন থেকে পড়ার কত কিছু। এই ইলেকট্রন প্রোটনের তুলনায়, এটা কিন্তু সিকিউতে আসে, প্রোটনের তুলনায়, প্রোটনের তুলনায় 1836 গুণ হালকা, 1836 গুণ কি হালকা। তাহলে ইলেকট্রন প্রোটনের তুলনায়, প্রোটনের তুলনায় কি 1836 গুণ হালকা? কে? অবশ্যই কে? ইলেকট্রন। কথাটা বুঝবা, এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আচ্ছা চলে আসো, এরপরে চলে আসো, এই যে ইলেকট্রনের ভর পাইছো, ইলেকট্রনের ভর যদি তোমাকে এএমইউ তে প্রকাশ করতে বলে, আবারও কোশ্চিনে চলে আসি, যে ইলেকট্রনের ভর এএমইউ তে প্রকাশ করো, এএমইউ তে প্রকাশ করো, প্রকাশ করো। তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে, 1 AMU is equal to কত, 1.66 into 10⁻⁻24 গ্রাম। এই যে AMU যেটা, এটা কি বলা হয়? অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। এটা হচ্ছে পরমাণুর ভরের, পরমাণুর ভরের ক্ষুদ্রতম ইউনিট, পরমাণুর ভরের ক্ষুদ্রতম ইউনিট। তাহলে কি বললাম? এএমইউ কি? পরমাণুর ভরের ক্ষুদ্রতম ইউনিট। এখন চলে আসো, এই যে এএমইউটা প্রকাশ করতে বলছে, আমরা কি জানি? পরমাণুর তোমার ইলেকট্রনের ভর কত, তাহলে একটা ইলেকট্রনের ভর এএমইউতে কত হবে? 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24। এইটা হচ্ছে এএমইউতে যখন প্রকাশ করতে বলবে, তাহলে এমইউতে প্রকাশ করলে কত আসবে? এখান থেকে 5.4 ইন্টু 10⁻⁻4 এমইউ। কথা বুঝতে পারছো? এটাই কি আসে? নাইন পয়েন্ট ওয়ান ইন্টু 10⁻⁻28 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? যদি তোমাকে এএমইউ তে প্রকাশ করতে বলে, আবারও বলে দিচ্ছি, এএমইউ তে প্রকাশ করতে বললে তোমাকে এইভাবে, তোমাকে অবশ্যই প্রকাশ করতে হবে। কথা ক্লিয়ার হয়েছে না বেজার আছে? কথা বেজার আছে না ক্লিয়ার হয়েছে? চলে আসো, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে প্রোটন নিয়ে আলোচনা করব। আমরা 3টা ক্লাস দিব, আমরা মোটামুটি আজকে বেশ খানিকটা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। চলে আসো, আমরা কি আলোচনা করব ভাইয়া? প্রোটন নিয়ে আলোচনা করব এখন। এই প্রোটনকে আমরা পি অথবা এইচ প্লাস দিয়ে প্রকাশ করি। এই প্রোটনটাই হচ্ছে পরমাণুর, পরমাণুর পরিচিতি নির্ধারক। কি নির্ধারক? পরিচিতি নির্ধারক, পরমাণুর পরিচিতি নির্ধারক। আচ্ছা, এই পরমাণুটা, প্রোটনটা আবিষ্কার হয় হচ্ছে ক্যানাল রশ্মির পরীক্ষার মাধ্যমে। কার মাধ্যমে ভাইয়া? ক্যানাল রশ্মির পরীক্ষার মাধ্যমে। আবারও বলে দিচ্ছি, ক্যানাল রশ্মির পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে। আচ্ছা,
তো এই ক্যানাল রশ্মিকে তুমি অনেক সময় দেখা যায় যে এটাকে অ্যানোড রশ্মিও বলা হয়, অ্যানোড রশ্মি। ঠিক আছে, আচ্ছা। এখন কথাগুলো বুঝবা। এই প্রোটনটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী প্রোটন আবিষ্কার করছে বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড কে আবিষ্কার করছে? বিজ্ঞানী রাদারফোর্ড। কত সালে আবিষ্কার করছে? 1911 সালে প্রোটনটা আবিষ্কার করছে। তো প্রোটনটা আবিষ্কার করছে। এখন প্রোটন কি জিনিস ভাইয়া? একটা হাইড্রোজেন থেকে যখন একটা ইলেকট্রন তুমি সরাই নিবা, যেটা থাকবে সেটাই হচ্ছে প্রোটন। কথা বুঝতে পারছো? যেটা থাকবে সেটাই হচ্ছে কি? প্রোটন। আচ্ছা, এখন বলতে পারো ভাইয়া মৌলের পরিচিতি নির্ধারক কেন বলা হয়? প্রোটনকে মৌলের পরিচিতি নির্ধারক কেন বলা হয়? তো প্রথম কথা হচ্ছে, মনে করো সোডিয়াম প্লাস আর সোডিয়াম। সোডিয়াম প্লাসেরও প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 11টা। সোডিয়ামেরও প্রোটন হচ্ছে 11টা। ইলেকট্রন কম বেশি হতে পারে, আবারও বলে দিচ্ছি, ইলেকট্রন কম বেশি হতে পারে, বাট প্রোটন কখনো কম বেশি হবে না। কি বললাম? ইলেকট্রন কম বেশি হতে পারে, বাট প্রোটন কখনো কম বেশি হবে না। প্রোটন সবসময় ফিক্সড থাকবে। এই প্রোটন ফিক্সড থাকার কারণে প্রোটনটা সব সময় ফিক্সড। এই প্রোটনটা ফিক্সড। তো প্রোটন কম বেশি বা প্রোটন ফিক্সড থাকার কারণে এই প্রোটনটাকেই বলা হচ্ছে মৌলের পরিচিতি নির্ধারক। কথা ক্লিয়ার? চলে আসো। এই প্রোটনের যে ভর, এই প্রোটনের ভর হাইড্রোজেনের ভরের সমান। হাইড্রোজেন এর ভরের সমান। হাইড্রোজেনের ভরের সমান। এখন প্রোটনের ভর কত? প্রোটনের ভর কত? 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। যদি কেজিতে আসে ভাইয়া তাহলে কত হবে? 1.67 ইন্টু 10⁻27 কেজি। এই তো। যদি এএমইউতে চায়, কথাগুলো বুঝবা, যদি এএমইউতে চায় তাহলে প্রোটনের ভর আসে 1.0072 AMU। যদি এএমইউতে প্রোটনের ভর চায়, আবারও বলতেছি, আমরা যা করতেছি সেটা হচ্ছে একটি প্রোটনের ভর। আবারও বলতেছি, একটি প্রোটনের ভর। যদি 1 মোল প্রোটনের ভর চায়, যদি 1 মোল প্রোটনের ভর চায়, তাহলে হচ্ছে একটির ভর ইন্টু কত? Na। এটা দিয়ে আমরা 1 মোল প্রোটনের ভর বের করতে পারবো। কথা ক্লিয়ার? 1 মোল প্রোটনের ভর বের করতে পারবো। আশা করি মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, এরপরে চলে আসি। এই যে প্রোটনটা আছে, এই প্রোটনের চার্জ কত? ওই একই জিনিস। চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান। ইলেকট্রনের চার্জের সমান, কিন্তু বিপরীতধর্মী। চার্জের সমান, কিন্তু কি? এই যারা যারা ক্লাস করতেছো খুব মনোযোগ দিয়ে ক্লাস করো। কিন্তু বিপরীতধর্মী। বিপরীতধর্মী। তাহলে ইলেকট্রনের চার্জের সমান কিন্তু কি? বিপরীতধর্মী। কথা বুঝতে পারছো? তার মানে ইলেকট্রনের চার্জ কি ছিল? 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, আর 1.602 ইন্টু 10⁻⁻20 ইএমইউ। আর ইএসইউতে কত ছিল? 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। তাহলে প্রত্যেকটা চার্জই সমান, বাট কি? বিপরীতধর্মী। ক্লিয়ার? প্রত্যেকটা চার্জই সমান কিন্তু কি? বিপরীতধর্মী। আমার কথা কি বোঝা গেছে? একটু কমেন্ট দেখতে চাই। আমার কথা বুঝে গেছে? বুঝে আসছে কথা রে? বুঝে আসছে? যারা যারা দেখছো, বুঝে আসছে কথা? বুঝে আসছে কথা? প্রত্যেকটা জিনিস আমি কিন্তু তোমাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াচ্ছি। তোমার যদি মনে হয় যে ভাইয়া এই ক্লাসটা তোমার উপকার, অবশ্যই একটা শেয়ার করে দাও, কারণ তোমার শেয়ারটাই আমাদের কাজে লাগবে। তোমার বন্ধু বান্ধবরা দেখুক। তোমাদের যদি মনে হয় যে ভাই এটা ক্লাসটা খুবই উপকার হচ্ছে আমাদের, তা অবশ্যই একটা শেয়ার করে দাও। আচ্ছা, চলে আসো। এরপরে চলে আসো নিউট্রন। দেখো, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থেকে পড়ার কত কিছু, কত কিছু। এখান থেকে একটা প্রশ্ন যদি মিস চলে যায় সেই ক্ষেত্রে তুমি মানে শেষ। আচ্ছা, তো নিউট্রন আবিষ্কার করে 1932 সালে। বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করে। কে আবিষ্কার করে? বিজ্ঞানী চ্যাডউইক। কিভাবে আবিষ্কার করে? বেরিলিয়ামকে বেরিলিয়ামকে তোমার লেড ব্লকের উপস্থিতিতে,
লেড ব্লকের উপস্থিতিতে আলফা কণা দ্বারা আঘাত করছে। আলফা কণা দ্বারা আঘাত করার পর সে কার্বন পাইছে, এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়া হয়েছে। আর এইখানে এক ধরনের কণিকা সে আবিষ্কার করে ফেলছে। এই যে বেরিলিয়াম, আবারও বলি, এই যে বেরিলিয়াম, কথাগুলো বুঝবা, এই যে বেরিলিয়াম, বেরিলিয়ামকে যখন আমি কি করছি, হিলিয়াম কণা বা আলফা কণা দ্বারা আঘাত করছি, তখন কি পাইছি, কার্বন নিউক্লিয়াস পাইছি আর কি নিউট্রন পেয়েছি। এই যে এই পরীক্ষাটার মাধ্যমে বেরিলিয়াম এবং আলফা কণার মাধ্যমেই আমরা কি আবিষ্কার করছি বলো দেখি, নিউট্রন আবিষ্কার করছি। বেরিলিয়াম এবং আলফা কণার মাধ্যমে আমরা কি আবিষ্কার করছি, নিউট্রন আবিষ্কার করছি। আর এই যে তোমার হচ্ছে যে আলফা কণাটা কথা বুঝবা, এই যে আলফা কণাটা, এটা হচ্ছে তোমার লেড ব্লক থেকে, লেড ব্লকের পোলোনিয়াম সোর্স থেকে পাওয়া গেছে। পোলোনিয়াম ব্লক মেইনলি, যেটা পোলোনিয়ামের সোর্স থেকে এটা পাওয়া গেছে, পোলোনিয়াম সোর্স পিও, এইটা থেকে এই আলফা কণাটা নির্গত হয়েছে, নির্গত হয়েছে। তাহলে নির্গত হয়েছে কোথা থেকে ভাইয়া, এখান থেকে। এর ভর কত, এর ভর হচ্ছে তোমার 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর কেজিতে যদি নাও 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। কতগুলো বুঝবা। যদি এএমইউতে যাও, এএমইউতে কত, 1.008 এএমইউ। এটা কিন্তু একটি, যদি এক মোলের জন্য বলে, এক মোল নিউট্রনের ভর কত, এক মোলের জন্য একটির ভর ইন্টু কত, এনএ। যদি এক মোল নিউট্রনের ভর চাই, পারবা না, এক মোল নিউট্রনের ভর চাইলে কি, একটির ভর আর একটা কি, এনএ। কথা বুঝতে পারছো, একটির ভর আর একটা কি, এনএ। সো এই জিনিসটা একটু ভালো মতো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন চলে আসো, আমরা যেটা বের করব যে এর অবস্থান কোথায় এবং এর তোমার হচ্ছে আধানটা কত। এই নিউট্রনের অবস্থান হচ্ছে তার নিউক্লিয়াসে। এই নিউট্রনের আধান তোমাকে আমি একটু আগেই শিখাইছি, আধান হচ্ছে 0, এদের আধান হচ্ছে 0। আধান কত ভাইয়া, 0। এর আপেক্ষিক আধানও কত, 0। কথা বুঝতে দিতে পারছি, এর আপেক্ষিক আধান কত, 0। কথা বুঝছো। এই যে আমরা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের ভর বললাম, স্থায়ী মূল কণিকার ভরের ক্রম, স্থায়ী মূল কণিকার ভরের ক্রম, কণিকার ভরের ক্রম, এটা পরীক্ষায় প্রায় আসে। স্থায়ী মূল কণিকার ভরের ক্রম, কার ভরটা সব থেকে বেশি, এনিওয়ান। প্রথমে নিউট্রনের ভর, দেন প্রোটনের ভর, দেন ইলেকট্রনের ভর। চলে আসো স্থায়ী মূল কণিকার আধানের ক্রম, স্থায়ী মূল কণিকার আধানের ক্রম, স্থায়ী মূল কণিকার আধানের ক্রম, আধানের ক্রম। তাহলে আধান কার বেশি বলতে পারবা, প্রোটনের বেশি। আধানের ক্রম কি, প্রোটন, দেন নিউট্রন, দেন ইলেকট্রন। কথা ক্লিয়ার, প্রোটন দেন নিউট্রন দেন ইলেকট্রন। চলে আসি, আমরা যেটা পড়বো যে ছকের মাধ্যমে যদি আমরা একটু দেখে নেই, যে এখানে মেইনলি বিভিন্ন মূল কণিকার সবগুলা আমরা যতগুলা পড়লাম সবগুলা এখানে মোটামুটি দেয়া আছে। কে কে আবিষ্কার করছে, নিউক্লিয়াস আবিষ্কার করছে বিজ্ঞানী রাদারফোর্ড, জে থমসন তোমার হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করছে, বিজ্ঞানী রাদারফোর্ড করছে হচ্ছে প্রোটন আবিষ্কার করছে, বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করছে নিউট্রন। আচ্ছা, অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে হচ্ছে কেন্দ্রে, কক্ষপথে ইলেকট্রনের অবস্থান, নিউক্লিয়াসে অবস্থান হচ্ছে প্রোটন, নিউক্লিয়াসে অবস্থান নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন একসাথে এই যোগফলটাকে বলা হয় নিউক্লিয়ন নাম্বার বা ভর সংখ্যা। প্রোটন আর নিউট্রনকেই বলা হচ্ছে ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন নাম্বার, এটাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, নিউক্লিয়ন নাম্বার। ভরগুলো একটু ভালো মতো পড়ে নিবা, যে সমস্ত ভর এখানে কত ভর কতটুকু আছে এটা আমি অলরেডি লিখেছি। এখানে গ্রাম জিএম হবে না, জিএম হবে না, শুধু জি হবে, গ্রাম। ঠিক আছে, এই যে ভরের ক্রমটা পড়বা, ব্যাসার্ধ পড়ে নিবা, কত গুণ হাইড্রোজেনের তুলনায় যে ভরটা, হাইড্রোজেনের তুলনায় ভর কি, প্রোটনের ভর সমান, আর হাইড্রোজেনের ভরের তুলনায় একটু বেশি হচ্ছে কার,
নিউট্রনের ভরটা। ক্লিয়ার? নিউট্রনের ভরটা একটু কি বেশি। ক্লিয়ার হয়েছে বাচ্চারা? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা চলে আসো, এরপরে চলে আসো, আমরা একটা টপিকস পড়বো, সেটা হচ্ছে অস্থায়ী মূলকণিকা। অস্থায়ী মূলকণিকা। দেখো, এই অস্থায়ী মূলকণিকা এগুলা কি, আমরা কয়েকটা জিনিস পড়বো, কয়েকটা জিনিস পড়বো। একটা পড়বো হচ্ছে পজিট্রন। এই পজিট্রনটা ইলেকট্রনেরই ই প্লাস যেটা, অথবা এটাকে বিটা প্লাস দিয়ে প্রকাশ করা হয় পজিট্রনকে। এর আধানটাও সেম, আধান যেটা আসবে সেটাও সেম ইলেকট্রনের, বাট প্লাস 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা ইলেকট্রনের ভরের সমান আধান। এটা হচ্ছে, এটার আবিষ্কারক হচ্ছে ডি অ্যান্ডারসন। ডি অ্যান্ডারসন, অ্যান্ডারসন। এটার আবিষ্কারক কে ভাইয়া বলো দেখি? ডি অ্যান্ডারসন। এরপরে চলে আসো নিউট্রিনো। নিউট্রিনো, নিউট্রিনোকে আমরা নিউ দ্বারা প্রকাশ করব। এর আধান হচ্ছে 0। নিউট্রিনোর আধান কত? 0। আবিষ্কারক হচ্ছে ফার্মি। আবিষ্কারককে বলো দেখি বিজ্ঞানী? ফার্মি। এরপরে চলে আসে মেসন। এটা আমরা পাই মেসনটা পড়ব। পাই মেসন। মেসন অনেক প্রকারের আছে, পাই মেসন, মিউ মেসন। তো এই পাই মেসনটা দেখা যায়, এর যে ভরটা, এটা একটু পড়বা, এর ভরটা ইলেকট্রনের চেয়ে 275 গুণ বেশি। এটা পাই মেসন, এবং এটা আবিষ্কার করছে বিজ্ঞানী ইউকাওয়া। ইউকাওয়া কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ইউকাওয়া। আমি আবারও বলতেছি, তোমরা পেইড কোর্সেও যদি এগুলা পাও তাহলে আমাকে বলবা। এখানে তোমাকে দেখানোর জন্য কিছু পড়ানো হচ্ছে না, এখানে তোমাকে শেখানোর জন্য পড়ানো হচ্ছে। যে এই টপিকসগুলো শুধুমাত্র আসার সম্ভাবনা ঠিক সেগুলা, একটাও যেন মিস না যায় সেটা। এরপরে চলে আসি মিউমেসন। এই মিউমেসন ইলেকট্রনের ভর, এর ভরটা ইলেকট্রনের চেয়ে 210 গুণ বেশি, এবং এটাও আবিষ্কার করছে বিজ্ঞানী ইউকাওয়া। কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ইউকাওয়া। কথা বুঝাইতে পারছি? বিজ্ঞানী কি আবিষ্কার করছে? ইউকাওয়া। এই যে প্রোটন, আবারও বলি, এই যে প্রোটন টোটন যেগুলা আছে, আবারও বলতেছি, এই যে প্রোটন ইলেকট্রন এগুলা কিভাবে থাকে, প্রোটন ইলেকট্রন নিউট্রন কিভাবে থাকে, এইগুলাকেই বলা হচ্ছে পরমাণুর কি? মূলকণিকা। আবারও সরি, পরমাণুর মডেল। এই ইলেকট্রন প্রোটন নিউট্রন কিভাবে থাকে, ইলেকট্রন প্রোটন নিউট্রন বা স্থায়ী মূলকণিকাগুলা ঠিক কিভাবে থাকবে, সেটার জন্য যে ডায়াগ্রামগুলা বা বিভিন্ন বিজ্ঞানী যে স্ট্রাকচার আবিষ্কার করেছিল, সেটাকেই বলা হচ্ছে পরমাণুর মডেল। আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। এখন চলে আসি যে পরমাণুর প্রতীক নির্ণয়, ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয়। তো এটা যদি পরমাণু হয়, এই যে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা, এই যে প্লাস মাইনাস এম, এইটাকে আমরা বলবো হচ্ছে চার্জ। কি বলবো? চার্জ। এই এন কে বলবো হচ্ছে আমরা, এর এন হচ্ছে পরমাণুর সংখ্যা। এন কি ভাইয়া? পরমাণুর সংখ্যা। এ কি ভাইয়া? এ হচ্ছে ভর সংখ্যা। আর জেড কি? এই যে জেড যেটা থাকবে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তো এই জায়গাগুলো থেকে আমরা ইয়ে করব। তো দেখা যায় যে এই ভর সংখ্যা, ভর সংখ্যা এ ইজ ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন, এবং এই ভর সংখ্যাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। কি বলা হয়? নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা কি বলো? এবং এটাকে আরো বলা হয় মাস নাম্বার। মাস নাম্বার। কথা বুঝতে পারছো? এটাকে কি বলবো আমরা? মাস নাম্বার। তাহলে এই জায়গা থেকে যদি আমরা প্রোটন প্লাস নিউট্রন বের করতে চাই, কথাগুলো বুঝবা, প্রোটন প্লাস নিউট্রন ভর সংখ্যা, তাহলে এই জায়গা থেকে যদি আমি নিউট্রন সংখ্যা বের করতে চাই, নিউট্রন ইজ ইকুয়াল টু কত? ভর মাইনাস অফ প্রোটন। নিউট্রন সংখ্যা মানে কি? ভর মাইনাস অফ প্রোটন। এটা হচ্ছে আমরা নিউট্রন সংখ্যা এখান থেকে বের করে নিতে পারবো। আচ্ছা, এগুলা সবাই জানো মোটামুটি। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মোটামুটি ভাবে জানা হয়ে গেছে। আচ্ছা,
তো এখন চলে আসি আমরা এই নিউক্লিয়ন সংখ্যা বা নিউট্রন সংখ্যা নির্ণয়টা আমরা একটু দেখব, যে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয়। আচ্ছা, আগে চলে আসি ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয়। আমরা কিন্তু ধীরে ধীরে গভীরে যাচ্ছি। গভীরে যাও, গভীরে যাও, ঠিক না? আচ্ছা, চলে আসি। মনে করো একটা কোশ্চেন দিলাম যে সোডিয়াম প্লাস এর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো। এগুলা কিন্তু পরীক্ষায় আসে ভাইয়া, নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করবা? এখানে ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে আমার 10টা। কারণ কি, এখানে চার্জ আছে কি প্লাস, এই প্লাস থাকা মানে ইলেকট্রনের ঘাটতি। প্লাস থাকা মানে কি ইলেকট্রনের ঘাটতি, তার মানে বিয়োগ দিতে হবে। প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 11টা। তাহলে নিউট্রন কয়টা? নিউট্রন হচ্ছে মাস মাইনাস অফ প্রোটন। তাহলে মাস মাইনাস অফ প্রোটন, মাস মাইনাস অফ প্রোটন, তাহলে মাস কত? 23 মাইনাস অফ কত? 11 ইজ ইকুয়াল টু কত? 12। তাহলে নিউট্রন সংখ্যা কয়টা? এখানে 12টা। তার মানে বুঝতে পারছি আমরা নিউট্রন সংখ্যা কয়টা ভাইয়া? এখানে 12টা। তার মানে এই জায়গাটাতে অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে ইলেকট্রন 10টা, প্রোটন 11টা, নিউট্রন কয়টা? 12টা। এটা আমরা একটা পরমাণুর জন্য। এখন যদি দেখি যে একাধিক পরমাণুর জন্য আমরা নিউট্রন সংখ্যা নির্ণয় করব, এই যে একাধিক পরমাণুর জন্য আমরা কি সংখ্যা নির্ণয় করব? নিউট্রন সংখ্যা নির্ণয় করব। তাহলে একাধিক পরমাণুর জন্য যদি নিউট্রন সংখ্যা নির্ণয় করতে চাই, আবারও বলতেছি, একাধিক পরমাণুর জন্য যদি আমরা নিউট্রন সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু কি? নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু মাস, এই যে মাস মাইনাস অফ পারমাণবিক সংখ্যা ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু অণুর সংখ্যা। তাহলে কি বললাম? একাধিক অণুর ক্ষেত্রে যদি আমরা নিউট্রন সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে কি করব? n is equal to a মাস নাম্বার মাইনাস অফ প্রোটন নাম্বার, পরমাণু সংখ্যা ইন্টু অণুর সংখ্যা। তাহলে যদি আমি এই জায়গায় চলে আসি যে n2 এর 20টি অণু নিউট্রন সংখ্যা কত, তার মানে এখানে কি করব? নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? n is equal কত? মাস কত? 14 মাইনাস অফ কত? 7, 14 মাইনাস অফ 7 ইন্টু পরমাণুর সংখ্যা। এখানে পরমাণু কয়টা ভাইয়া? পরমাণু হচ্ছে 2টা। পরমাণু হচ্ছে 2টা। অণু কয়টা বলছে? অণুর সংখ্যা এখানে কয়টা বলছে? 20টি অণু নিউট্রন সংখ্যা। তার মানে এখানে 20 দিয়ে দিব। তার মানে কত আসবে? 7 ইন্টু 2 ইন্টু কত? 20। তাহলে টোটাল আসতেছে কত বলো দেখি? এই টোটাল কত আসে? 7 দুগুণে 14 আর 14, 7 দুগুণে 14 আর 20, 280। 14 আর 20 গুণ করলে আসে 280। তাহলে 280টি নিউট্রন আছে। তাহলে যদি বলে যে নাইট্রোজেনের 20টি অণুতে নিউট্রন সংখ্যা কত, তাহলে বলবা 280টি। ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে যদি S8 এ এটা বলে যে S8 এ 10টি অণু নিউট্রন সংখ্যা কত, 10টি অণু নিউট্রন সংখ্যা বের করো, যে 10টি অণু নিউট্রন সংখ্যা কত আসতেছে। 10টি অণু নিউট্রন সংখ্যা কত আসতেছে দেখো, দেখো n ইজ ইকুয়াল টু কত আসবে? 32 মাইনাস অফ 16 ইন্টু হচ্ছে 8 ইন্টু হচ্ছে 10। তার মানে 16 ইন্টু 8 ইন্টু হচ্ছে 10 কত আসে দেখো? 16 ইন্টু 8 ইন্টু 10, তাহলে আসছে হচ্ছে 1280। 1200। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? 16 ইন্টু 8 ইন্টু 10। তাহলে কথা বুঝতে পারছো? এই নিউট্রন সংখ্যা নির্ণয় করা বুঝতে পারছো? নিউট্রন সংখ্যা ক্লিয়ার? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যেটা আমরা নির্ণয় করব সেটা হচ্ছে দেখা যাবে যে ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা এবং যোজন ইলেকট্রন সংখ্যা। মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার এই টোটাল যে মৌলগুলো আছে, আবারও বলতেছি মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোটাল যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর টোটাল যে ইলেকট্রন সংখ্যাটা, সেটাই হচ্ছে আমার মোট ইলেকট্রন সংখ্যা। কথাগুলো বুঝবা? তাহলে টোটাল যে মৌলগুলো, যেমন সালফারের এখানে মোট ইলেকট্রন কয়টা বলো দেখি? সালফারের মোট ইলেকট্রন হচ্ছে দেখা যায় যে সালফারের মোট ইলেকট্রন হচ্ছে 16টা, যোগ অক্সিজেনের 4 কত? 32টা। 4 32টা। তাহলে 32টায় কত হয়? 8 ইন্টু 8 ইন্টু কত? 4, 32টা প্লাস এখানে এক্সট্রা ইলেকট্রন আছে না, এই এক্সট্রা ইলেকট্রনটা সবসময় যোগ করতে হবে। তার মানে এখানে প্লাস কত? 2। তার মানে টোটাল ইলেকট্রন আসতেছে কয়টা? টোটাল ইলেকট্রন আসতেছে 32, 16, 2, 50টা। 32, 16, 2, 50টা।
এখন চলে আসি যোজন ইলেকট্রন কয়টা। সালফারের যোজন ইলেকট্রন হচ্ছে 6টা। অক্সিজেনেরও যোজন ইলেকট্রন কয়টা? অক্সিজেনেরও যোজন ইলেকট্রন হচ্ছে 6টা। তাহলে কয়টা আছে অক্সিজেন? 4টা। তাহলে 6 ইন্টু কত? 4। যোজন ইলেকট্রন বের করতে পারবা? শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা সেটাই হচ্ছে যোজন ইলেকট্রন। আবারও বলি, শেষ কক্ষপথের ইলেকট্রন, অথবা যেই গ্রুপে অবস্থান করতেছে সেই গ্রুপ থেকে কত বিয়োগ করবা? গ্রুপ -10, তাহলেই তুমি পেয়ে যাবা গ্রুপ -10, তাহলেই তুমি যোজন ইলেকট্রন পাবা। গ্রুপ -10, তাহলে তুমি কি পাচ্ছ? যোজন ইলেকট্রনটা পেয়ে যাবা। আচ্ছা, তো এইটা প্লাস এখানে ওই 2টা এখানে সবসময় থাকবে, তার মানে এখানে টোটাল ইলেকট্রন আসবে কয়টা? 32টা। ক্লিয়ার? টোটাল ইলেকট্রন কয়টা আসবে ভাইয়া? 32টা। নাইট্রোজেনের মোট ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের মোট ইলেকট্রন হচ্ছে 7টা। 7টা ইলেকট্রন। এখন 8 ইন্টু 3, 3 × 24 প্লাস কত? 1। কয়টা ইলেকট্রন আছে? 24। 3 × 24 আর একে 25, 25 আর সাথে কত? 25 আর সাথে হচ্ছে তোমার 25 সাথে 32টা। 32টা। আর এইখানে যোজন ইলেকট্রন কয়টা আছে? যোজন ইলেকট্রন নাইট্রোজেনের কয়টা আছে বলতে পারবা? নাইট্রোজেনের 5টা ইলেকট্রন হচ্ছে যোজন। 5টা যোজন ইলেকট্রন আছে, কথাগুলো বুঝবা। 15 নম্বর গ্রুপ, 10 বিয়োগ করছো, তার মানে 5টা যোজন ইলেকট্রন। প্লাস অক্সিজেনের কয়টা? 6 ইন্টু কত? 6 ইন্টু হচ্ছে 3, 3 6 18টা প্লাস 2টা, তার মানে কয়টা আসে? ঠিক আছে, তাহলে 5 18, 18 2 20, 25টা। এখানে আসবে হচ্ছে যোজন ইলেকট্রন হচ্ছে 25টা। বুঝাইতে পারছি? যোজন ইলেকট্রন কয়টা আসবে? 25টা। বুঝাইতে পারছি? এই দুইটা নিজেরই করবা, এই দুটা বাড়ির কাজ। এই দুইটা হচ্ছে HW। যোজন ইলেকট্রন কয়টা বুঝাইতে পারছি? যোজন ইলেকট্রন আর মোট ইলেকট্রন থেকে কিন্তু কোশ্চিন আসে। বুঝাইতে পারছি? যোজন ইলেকট্রন আর মোট ইলেকট্রন বুঝাইতে পারছি বাচ্চারা? যোজন ইলেকট্রন আর মোট ইলেকট্রন আমি কি বুঝাইতে পারছি? যোজন ইলেকট্রন মোট ইলেকট্রন কিভাবে বের করব? যোজন ইলেকট্রন আর মোট ইলেকট্রন ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? যোজন ইলেকট্রন মোট ইলেকট্রন বুঝতে পারছো? আচ্ছা, চলে আসো, আমরা এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিসে যাব। চলে আসো, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস কতটুকু করতে পারি আমরা আগে দেখি। ক্লিয়ার হয়েছে? দেখো, 1 নাম্বারটা সবাই অ্যান্সার করবা। সম ইলেকট্রন মানে আইসো ইলেকট্রন, এর ইলেকট্রন কয়টা? সম ইলেকট্রন এখানে দেয়াটা আমার উচিত হয় নাই, বাট চলে আসছে, যাই হোক। সম ইলেকট্রন আমি করি নাই। চলে আসো, এখানে টোটাল ইলেকট্রন কয়টা ভাইয়া? টোটাল ইলেকট্রন কয়টা? কার্বনের টোটাল ইলেকট্রন হচ্ছে কয়টা? কার্বনের কত? 6 না? আর অক্সিজেনের কত? 8 দুগুণে 16, তার মানে কয়টা আসে? টোটাল ইলেকট্রন আসবে হচ্ছে 22টা। আচ্ছা, এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখি 7টা আছে, শেষ থেকেই ধরলাম। 7 ইন্টু 3, 3 7 21 যোগ এই যে 1 মাইনাস আছে, তার মানে 1। টোটাল ইলেকট্রন 22টা, তার মানে এখানে অ্যান্সার হবে কি? ডি। অ্যান্সার হবে কি? ডি। আচ্ছা, এখানে চলে আসো 2। কোন পরমাণু বা আয়নের ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? দেখো ডিউ আসছে। আয়নের ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান, এখানে ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান দেখাইতে বলছে। দেখো, নিউট্রন সংখ্যা প্রথম এখান থেকে আসি, আমরা শেষ থেকেই সাধারণত শুরু করব। দেখো নিউট্রন সংখ্যাটা দেখো, এখানে প্রোটন সংখ্যা কত? 8। এখানে প্রোটন সংখ্যা তো চাই না, ইলেকট্রন সংখ্যা, তার মানে ইলেকট্রন হচ্ছে 8 + 2, 8 + 2 ইকুয়াল টু কত? 10। 8 + 2 10। একজন লিখছে যোজন 2 কেমনে হয়েছে? যোজন 2 কেমনে হয়েছে মানে? যোজন 2 কোথায় পাচ্ছ ভাইয়া? যোজন 2 কেমনে হয়েছে? যোজন 2 কোথায় পাচ্ছ? কোন জায়গায় যোজন 2 ছিল? এখানে? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে 2 তো না, এখানে 1 হবে। সরি সরি সরি, ভালো বলছো। এখানে একটা ইলেকট্রন ছিল, সরি, এখানে একটা ইলেকট্রন ছিল, তাহলে কত ছিল? 18 19, 24টা ইলেকট্রন, 24টা যোজন ইলেকট্রন। ভেরি গুড, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। 24টা যোজন ইলেকট্রন হবে, এটা 24টা। এখানে 2 2 হবে না, এটা 1। এই যে একটা ইলেকট্রন ছিল, আমি এই যে উপরেরটার মনে করে দিয়ে দিচ্ছি, সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো এইখানে ইলেকট্রন হচ্ছে 10টা, আর নিউট্রন কয়টা বলো দেখি? 18 থেকে 8 বাদ দিলে কয়টা হয়? 18 থেকে 8 বাদ দিলে 10টা, তার মানে ইলেকট্রনও 10টা, নিউট্রনও 10টা, তার মানে ইলেকট্রন আর নিউট্রন সংখ্যা কি সমান? কোথায়? এই যে এটাতে। ঠিক আছে, ইলেকট্রন নিউট্রন সংখ্যা সমান কোনটায়? ডি নাম্বারে। এই সবাই অ্যান্সার করো,
আচ্ছা, সোডিয়াম থায়োসালফেট আয়নে মোট যোজন ইলেকট্রন কয়টা আছে? মোট যোজন ইলেকট্রন সোডিয়াম থায়োসালফেট, এই সোডিয়াম তো না, থায়োসালফেট আয়ন, সোডিয়াম তো দেয়া নাই। তো থায়োসালফেট আয়নে মোট যোজন ইলেকট্রন কয়টা? সর্বমোট যোজন ইলেকট্রন চাইছে, তাহলে সালফারেট 6, 6 ইন্টু 2 প্লাস 6 ইন্টু কত 3, এক্সট্রা ইলেকট্রন আছে 2টা, তার মানে কত হয় 12 যোগ 18 প্লাস কত 2, 12 আর 18 কত হয়? 12 যোগ 18 যোগ 2 30 আর 2 32টা, টোটাল আসতেছে কত আমার 32টা। কথা ক্লিয়ার? তাহলে টোটাল যোজন ইলেকট্রন আসতেছে হচ্ছে 32টা, যোজন ইলেকট্রন 32টা। মোট ইলেকট্রন চাইলে কিন্তু আলাদা হইতো, মোট ইলেকট্রন 16 হইতো, এখানে 8 এর সাথে গুণ হইতো। কথা বুঝতে পারছো? মোট ইলেকট্রন 16 হইতো, এখানে 16 দুগুণে 32 আর এখানে 8 দিয়ে 3 16 48, ঠিক আছে? মোট ইলেকট্রন বেশি আসতো। তাহলে যোজন ইলেকট্রন কিভাবে বের করবো বুঝতে পারছি? যোজন ইলেকট্রন। আচ্ছা, 4 নম্বরে কোন পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্ব পাওয়া যায়? আবার বলছি, প্রোটনের অস্তিত্ব পাওয়া যায় হচ্ছে ক্যানাল রশ্মির পরীক্ষার মাধ্যমে। কার মাধ্যমে? ক্যানাল রশ্মির পরীক্ষার মাধ্যমে। ক্যানাল রশ্মির পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্ব পাওয়া যায়। ক্যানাল রশ্মির জায়গায় যদি না থাকতো তাহলে অ্যানোড রশ্মি দাগাইতা, ঠিক আছে? অ্যানোড রশ্মি দাগাইতে পারতা। তাহলে ক্যানাল রশ্মির পরীক্ষার মাধ্যমে আমরা প্রোটনের অস্তিত্ব পাইছি, এটা জেইউতে আসছিল। চলে আসো 5 নম্বরে। পরমাণুর ভরের, আবারও বলি, পরমাণুর ভরের ক্ষুদ্রতম ইউনিট 1 AMU। তাহলে 1 AMU ইকুয়াল টু আমি কি বলছিলাম? 1 AMU ইজ ইকুয়াল টু কত বলছিলাম? 1.66 ইন্টু 10⁻⁻24 কি গ্রাম। তার মানে কত হবে এটা? ডি। 5 কি হবে? ডি। এই অ্যান্সার করো না কেন সবাই? একটু অ্যান্সার করো। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আবারও বলতেছি এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। আজকের ক্লাস কি ইউটিউবে পাওয়া যাবে? তোমাদের যে উপস্থিতি, এতে আমি ইউটিউবে ক্লাস ছাড়বো না মোস্ট প্রবাবলি, এবং ক্লাসগুলো ডিলিট করে দেবো। উপস্থিতি এত কম হইলে কিভাবে হবে? তোমাদেরকে আমি 100 বার বলছিলাম যে ভাইয়া উপস্থিতি কাম্য, উপস্থিতিই কাম্য, আমি তো বলি নাই যে আমাকে পেমেন্ট করো। এবং একজন আমাকে এই কথাটা বলছিল যে ভাই আপনি ফ্রি ক্লাস দিচ্ছেন, আপনার ক্লাস কোয়ালিটি যতই ভালো হোক না কেন ফ্রি ক্লাসটা খাবে না। বাস্তব সত্যি কথা হচ্ছে এটা, বাস্তব সত্যি কথা হচ্ছে। যাই হোক, দেখো অ্যামোনিয়াম আয়নে মোট কয়টি নিউট্রন থাকে? আবারও বলতেছি, অ্যামোনিয়াম আয়নে মোট কয়টি নিউট্রন থাকে? নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কত? নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে, ভর সংখ্যা হচ্ছে 7, প্রোটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 14, প্রোটন সংখ্যা হচ্ছে 7, তার মানে এর নিউট্রন সংখ্যা হচ্ছে 7টা। আচ্ছা, এখানে হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই। হাইড্রোজেনের কি নাই বলো দেখি? নিউট্রন নেই, হাইড্রোজেনের নিউট্রন নেই। তার মানে টোটাল যে তোমার নিউট্রন সংখ্যা, টোটাল নিউট্রন সংখ্যাটা কত বলো দেখি? 6 নম্বরে কত আসতেছে? টোটাল নিউট্রন সংখ্যাটা হচ্ছে 7টাই থাকতেছে। তার মানে এটা একটা কনফিউজিং প্রশ্ন ছিল যে অ্যামোনিয়াম, এখানে যদি নাইট্রোজেনের নিউট্রন থাকতো সেখানে 4 দিয়ে আমাকে আবার গুণ করতে হইতো, তাই হাইড্রোজেনের নিউট্রন থাকলে, তাহলে এখানে শুধুমাত্র নাইট্রোজেনের নিউট্রন সংখ্যাটাই হচ্ছে আমার এখানে টোটাল নিউট্রন সংখ্যা। আচ্ছা, 7 নম্বরে চলে আসি। বিজোড় ইলেকট্রন যুক্ত অণু কোনটি? এটা জিএসটি, দেখো সেট 2। বিজোড় ইলেকট্রন যুক্ত মানে মোট ইলেকট্রনটাই বিজোড় হবে। মোট ইলেকট্রনটা কি হবে? মোট ইলেকট্রনগুলো কি হবে? বেজোড় হবে। মোট ইলেকট্রনটাই কি হবে? বেজোড়। তাহলে বেজোড় ইলেকট্রন কয়টা? এখানে মোট ইলেকট্রন হচ্ছে 2টা, হবে না এটা। মোট ইলেকট্রন কয়টা? মোট ইলেকট্রন এখানে কার্বনের হচ্ছে 6টা, আর হচ্ছে দেখো ইলেকট্রন যেটা জোড় 2টাই, তাহলে এটাও হবে না, কারণ অক্সিজেনেরও 8টা করে ইলেকট্রন, 8 দুগুণে 16, এটা হচ্ছে না। এখানে নাইট্রোজেনের ইলেকট্রন, যে কোনো একটার বেজোড় যদি থাকে, বেজোড় ইলেকট্রন বের করার সূত্র বলে দেই, যে কোনো একটা মৌলের, যে কোনো একটা মৌলের বেজোড় হবে, একটা মৌলের ইলেকট্রন বেজোড় হবে, ইলেকট্রন বেজোড় হবে, যে কোনো একটা মৌলের ইলেকট্রন কি হবে? বেজোড় হবে। একটা মৌলের ইলেকট্রন কি হবে? বেজোড় হবে। আর 2টার যদি বেজোড় হয় সেক্ষেত্রে জোড় হয়ে যাবে। তাহলে নাইট্রোজেনের হচ্ছে এখানে ইলেকট্রন কয়টা? 7টা, অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টা, টোটাল মিলাই হচ্ছে 15টা। তার মানে বেজোড় ইলেকট্রন হচ্ছে কোনটা? এ নাম্বারটা। এটা কোথায় আসছিল? জিএসটি তে আসছিল। আমি তোমাকে একটাই কথা বলতেছি, তুমি আমার ক্লাস করো, তোমার একটা জিনিস আলটিমেটলি মিস যাবে না ইনশাল্লাহ। আমি সব টাইপের প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। বেজোড় ইলেকট্রন বুঝতে পারছো? বেজোড় ইলেকট্রন বুঝতে পারছো? 8 নাম্বারটা কোন তথ্যটি ভুল? এটা খুবই, এই যে কুয়েটের প্রশ্ন একটা, কুয়েট পরে এইচএসটিইউ তে আসছে, দেখো কুয়েটের প্রশ্ন হাজিদানে সে রিপিট হয়েছে, সো তোমাকে এটা করতে হবে। প্রোটনের ভর 1.673, ঠিক আছে, এটা ভুল না।
প্রোটন নিউক্লিয়াসে থাকে, সেটাও ভুল না। এরপরে চলে আসি যে হচ্ছে হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিলে প্রোটন পাওয়া যায়, এটাও ভুল না। প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ প্রোটনের চার্জ 1.673 না, প্রোটনের চার্জ হচ্ছে এটা না, এই যে এটা হচ্ছে ভুল। প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ কত বলো দেখি? ইলেকট্রনের চার্জের সমান না? প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ কত বলো দেখি? (1.6 × 10⁻⁹ কুলম না প্রোটনের চার্জ? কি রে অ্যান্সার বলতে পারো না কেন? প্রোটনের চার্জ কত? 1.6 × 10⁻⁹ কুলম না? 1.673 তো না, 673টা তো ভুল। তাহলে 1.6 × 10⁻⁹ কুলম। তো এই জিনিসটা একটু বুঝতে হবে যে প্রোটনের চার্জ কোনটা। কথা বুঝাইতে পারছি? চলে আসো 9 নম্বরে আসো। বলা হয়েছে একটা নিউট্রনের প্রকৃত ভর কত? নিউট্রনের প্রকৃত ভর কত? নিউট্রনের প্রকৃত ভর হচ্ছে 1.675 × 10⁻27 কেজি। আবারও বলতেছি 1.675 × 10⁻1.66 না, 1.6 শুধু, 1.66 না। এই যে এটা হবে নিউট্রনের ভর। কথা ক্লিয়ার? যে প্রকৃত নিউট্রনের প্রকৃত ভর। আবারও বলতেছি, এই জন্য আমি কেজিতেও শিখাইছি, গ্রামেও শিখাইছি। আবারও শোনো, কেজিতেও হইতে হবে, গ্রামেও হইতে হবে, কেজিতেও হইতে হবে, গ্রামেও হইতে হবে, তোমাকে সবগুলা। এটা এএফএমসি তে আসছিল। নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধের নিকটতম? পারমাণবিক ব্যাসার্ধের নিকটতম, পারমাণবিক ব্যাসার্ধ এটা এখনো পড়াই নাই। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আমরা অলরেডি এই জায়গাটাতে পড়ছিলাম, একটু যদি তোমাকে আমি দেখাই। এই যে পারমাণবিক ব্যাসার্ধ 1 × 10⁻18 সেন্টিমিটার। নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ এটা পড়বা 10⁻8 সেন্টিমিটার। সো এই জিনিসটা একটু ভালো মতো পড়তে হবে তোমাকে। আচ্ছা, আমরা একটু চলে আসি। তার মানে কত? পারমাণবিক ব্যাসার্ধ কত? 1 × 10⁻, নিকটতম বলছে, কতটা কাছে? -13 সেন্টিমিটার, এটার কাছাকাছি, তাই না? আচ্ছা দেখো 11 নম্বর। ইলেকট্রনের নামকরণ করে কোন বিজ্ঞানী? স্টোনি। এএফএমসি তে বলে দিয়েছিলাম যে ইলেকট্রন কণার নামকরণ করে বিজ্ঞানী স্টোনি। ইলেকট্রন কণার নামকরণ করে বিজ্ঞানী স্টোনি। এখন পর্যন্ত যতগুলা পড়ালাম কোনো সমস্যা আছে? এখন পর্যন্ত যতগুলা পড়ালাম কোনো সমস্যা আছে? এখন পর্যন্ত যতগুলা করালাম কোনো সমস্যা আছে? আমরা এখন পড়বো হচ্ছে বিভিন্ন পরমাণুর মডেল এবং তাদের ভিত্তিগুলা। কোনো প্রবলেম আছে কারো? এনিওয়ান? কারো কোনো প্রবলেম আছে? এনিওয়ান? কারো কোনো প্রবলেম থাকলে বলো। তোমাদের যদি উপস্থিতি ভালো থাকে পুরো কোর্সই আমি ফ্রি করে দিব, আর যদি উপস্থিতি খুব খারাপ থাকে আজকের মতো থাকলে পুরো কোর্স আমি ফ্রি করবো না, সেকেন্ড পেপার পেইড করে দেবো। আমি আবারও বলে দিচ্ছি, ফুল কোর্সটা আমি ফ্রি দিতে যাচ্ছি, তোমরা ফ্রিটা নাও, লুফে নাও। শিওর? কারো কোনো প্রবলেম নাই আশা করি ইনশাল্লাহ। তোমাদের কাজ কি হবে? প্রথম কাজটা থাকবে হচ্ছে টপিকস ওয়াইজ। আবারও বলি টপিকস ওয়াইজ, উদ্ভাস উন্মেষ যেই গাইডটাই থাকুক না কেন, তুমি টপিকস ওয়াইজ এমসিকিউ সলভ করবা। এমসিকিউ সলভ করার পর আমি এতটুকু তো এক্সপেক্ট করতে পারি যে এমসিকিউ সলভ করার পর একটা ক্লাসের রিভিউ পেতে পারি কি? এতটুকু তো পেতে পারি যে ক্লাসের একটা রিভিউ পেতে পারি, সেটা হোক ইউটিউবে হোক কোথায়, আমার গ্রুপে। এতটুকু তো পেতে পারি নাকি? না এতটুকু ডিজার্ভ করবো না আমি? যদি তুমি একটা টিচার তোমাকে কতটুকু পড়াইলো বা তুমি কিভাবে পড়তে পারতেছো একটা টিচারের কাছে, তোমার মেইন থিমটা থাকবে হচ্ছে, তোমাকে আমি বলি একটা টিচারকে জাজ করা তোমার গুরু দায়িত্ব। একটা টিচারের কাছে যখন পড়বা তখন তোমার মেইন কাজটাই থাকবে হচ্ছে যে টিচারকে জাজ করা। কিভাবে জাজ করবা আমি তোমাকে বলতেছি না, বেয়াদবি করবা। টিচার যে টপিকসগুলো পড়াইছে এই টপিকসগুলো তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা। যদি দেখো যে কোশ্চেন ব্যাংক সবগুলো সলভ করতে পারতেছো, তোমার কোনো প্রবলেম নাই, সেই ক্ষেত্রে সেই টিচারটা তোমাকে মানে রাইট ওয়েতে পড়াচ্ছে।
এটা আমি সবসময় বলি, সেটা হোক একাডেমিকে হোক অ্যাডমিশনে। এত সহজ না পড়ানো, ঠিক আছে? অনলাইনে এত সহজ না পড়ানো, কারণ অনলাইনে পুরোটাই রেকর্ড থাকে। চলে আসো পরমাণুর বিভিন্ন মডেল। সো পরমাণুর যে বিভিন্ন মডেলগুলো আছে, এই পরমাণুর বিভিন্ন মডেলগুলো আমরা একটু দেখব যে পরমাণুর বিভিন্ন মডেলগুলো কি। চলে আসো। তো প্রথমতই যে চলে আসবো পরমাণুর বিভিন্ন মডেলের মধ্যে, প্রথমেই হচ্ছে থমসন পরমাণু মডেল। আবারও বলি, প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থমসন পরমাণু মডেল, বা এই থমসন পরমাণু মডেলের অপর নাম হচ্ছে প্লাম পুডিং মডেল। এটাকে আরো একভাবে বলা হয় কেক কিসমিস মডেল বলা হয়, কেক কিসমিস মডেল, কেক কিসমিস মডেল বলা হয়। তাহলে কি বললাম? অথবা এটাকে তরমুজ মডেলও বলা হয়, তরমুজ মডেল বলা হয়। তাহলে কি বললাম? প্লাম পুডিং মডেল, কেক কিসমিস মডেল, তরমুজ মডেল, যে কোনো মডেলকেই তুমি এটা বলতে পারো। এটা আবিষ্কারক বিজ্ঞানী থমসন ছিল এবং আবিষ্কার করছে 1997 সালে। এই কিসমিস পুডিং মডেল নামে এটা পরিচিত, এটার কোনো ভিত্তি বা তত্ত্ব নেই। রাদারফোর্ড পরমাণু মডেল, এইটাকে বলা হয় সোলার সিস্টেম মডেল, এটার অপর নাম হচ্ছে সোলার সিস্টেম মডেল। এবং নিউক্লিয়াস আবিষ্কার করছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে নিউক্লিয়ার মডেল। কি বললাম? নিউক্লিয়ার মডেল। এটাকে কি বলবো আমরা? নিউক্লিয়ার মডেলও বলবো। কথা ক্লিয়ার? তাহলে এই রাদারফোর্ডের পরমাণু মডেলটার একাধিক নাম আছে। রাদারফোর্ড নিউক্লিয়ার মডেল বলা হয় কারণ এখানে কি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে আমরা কি আবিষ্কার করছিলাম? এখানে নিউক্লিয়াস আবিষ্কার করছিলাম। আচ্ছা, তো যাই হোক, তোমার হচ্ছে রাদারফোর্ডের যে তোমার হচ্ছে মডেলটা ছিল, এই মডেলটা হচ্ছে তোমার আহ, তোমার হচ্ছে কি ছিল, ভিত্তি কি ছিল? ওই যে সোনার পাতের উপর আলফা কণা যে পরীক্ষাটা, সেটাই হচ্ছে এর ভিত্তিটা। ভিত্তি বলতে এটার আসলে মেইন ভিত্তি ছিল না, তবে এইটাকে ওই যে আহ, কি যেন এটা বলা হয়, একটু ভুলে গেলাম। ঘূর্ণায়ন তত্ত্বের উপর এটা করে নাই। আচ্ছা, এটার পড়ার দরকার নেই। যাই হোক, 1911 সালে এটা আবিষ্কার করা হয়েছে। বোর পরমাণু মডেল, এটা আবিষ্কার করা হয়েছে নিলস বোর, 1913 সালে আবিষ্কার করছে, এবং এর ভিত্তিটা মাস্ক বি পড়বা। এটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এটা কি বলছে? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর এটা আবিষ্কার করা হয়েছে। তাহলে কি বললাম? যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর আবিষ্কার কার করা হয়েছে? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর আবিষ্কার করা হয়েছে হচ্ছে তোমার বোর পরমাণু মডেল। আবারও বলতেছি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর আবিষ্কার করা হয়েছে বোর কোয়ান্টাম মডেল। আচ্ছা, এইটা আমার এইবার মনে পড়ছে যে রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তিটা ছিল হচ্ছে নিউটনের মহাকর্ষ ঘূর্ণায়ন তত্ত্বের উপর, নিউটনের মহাকর্ষ ঘূর্ণায়ন তত্ত্বের উপর, মহাকর্ষ ও ঘূর্ণায়ন তত্ত্বের উপর, ঘূর্ণায়ন তত্ত্বের উপর, তত্ত্বের উপর। তাহলে কি বললাম? রাদারফোর্ডের পরমাণু মডেলের যদি ভিত্তি বলে বা তত্ত্ব বলে, তাহলে এটা কি বলবো? নিউটনের মহাকর্ষ ঘূর্ণায়ন তত্ত্বের উপর। আচ্ছা, বোর পরমাণু মডেল যেটা হয়, বোর পরমাণু মডেল আবিষ্কার করছে বিজ্ঞানী নিলস বোর, এবং সেটা আবিষ্কার করছে হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর। বোর সমারফিল্ড মডেল, আবারও বলতেছি, বোর সমারফিল্ড মডেল, বোর সমারফিল্ড মডেল আবিষ্কার করছে বিজ্ঞানী বোর এবং সমারফিল্ড 1916 সালে আবিষ্কার করছে, এবং এইখান থেকে তোমার বর্ণালীতে সূক্ষ্ম রেখার যে ব্যাখ্যা, সেটা ব্যাখ্যা করা যায়। তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল, সেটা আবিষ্কার করছে বিজ্ঞানী লুইস ডি ব্রগলি, এটা হচ্ছে 1924 সালে আবিষ্কার করছে। এবং হচ্ছে তরঙ্গ ধর্ম, ইলেকট্রনের কণা ধর্ম, আবারও বলে দিচ্ছি, ইলেকট্রনের কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আবারও বলে দিচ্ছি, ইলেকট্রনের কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। যদি বলে মানে দ্বৈত ধর্ম, এখানে যদি বলে ইলেকট্রন এর দ্বৈত ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। আবারও বলে দিচ্ছি, ইলেকট্রনের দ্বৈত ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। কোথায়? ইলেকট্রনের দ্বৈত ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে তোমার হচ্ছে এই তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল। এছাড়া আরো দুইটা নীতি আছে, একটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের সমীকরণ, শ্রোডিঞ্জারের সমীকরণ। সবই পড়তে হবে এখানে, কারণ কোনোটাই বাদ যাবে না। শ্রোডিঞ্জারের সমীকরণ, আর আরেকটা আছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, পরমাণু মডেল।
তাহলে আমি আবারও বলতেছি, তাহলে আমরা কি কি পড়তেছি এখানে? কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এখানে আরো কিছু কিছু মডেল আছে, এই মডেলগুলোর নাম একটু ভালো মতো পড়ে নিতে হবে। ঠিক আছে, নিউক্লিয়ার মডেল, সোলার সিস্টেম মডেল কি জিনিস সেই জিনিসগুলো পড়বা। ইলেকট্রনের দ্বৈত ধর্ম কোথায় আবিষ্কার করা হয়? ইলেকট্রনের দ্বৈত ধর্ম আবিষ্কার করা হয় এটা। আর আবারও বলে দিচ্ছি, ঘূর্ণায়ন তত্ত্বের উপর। আচ্ছা, এইখানে যে মডেলগুলো আছে, এই যে বোর পরমাণু মডেল, এই বোর পরমাণু মডেল হচ্ছে একটা 2D মডেল। আবারও বলে দিচ্ছি, বোর পরমাণু মডেল একটা 2D মডেল। আর এই যে শ্রোডিঞ্জারের যে সমীকরণ, এই শ্রোডিঞ্জারের সমীকরণ হচ্ছে 3D। যদি বলে কোনটা 3D মডেল, তাহলে শ্রোডিঞ্জারের সমীকরণটা হচ্ছে 3D। বোর পরমাণু মডেল যেটা আছে, বোর পরমাণু মডেল হচ্ছে 2D মডেল। তাহলে যদি বলে 2D মডেল কোনটা, তাহলে বলবা 2 ডাইমেনশনাল যে মডেলটা আছে সেটাকে বলবো আমরা হচ্ছে বোর পরমাণু মডেলটা হচ্ছে 2 ডাইমেনশনাল। আর যেটা শ্রোডিঞ্জারের সমীকরণটা যেটা আছে, শ্রোডিঞ্জারের সমীকরণ সেটা হচ্ছে একমাত্র 3 ডাইমেনশনালি চিন্তা করছে কোন একটা ইলেকট্রনকে। কথা বুঝতে পারছো? কোন একটা ইলেকট্রনকে 3 ডাইমেনশনালি চিন্তা করছে। তো এই যে রাদারফোর্ড তোমার হচ্ছে কেক কিসমিস মডেল, এটা তোমার এগুলা জাস্ট পড়লেই মোটামুটি হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি আমি? এই কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? এই দেখো, এইটাতে কতগুলা ইনফরমেশন আমি লিখে দিয়েছি, কতগুলা ইনফরমেশন লিখে দিয়েছি। এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল হচ্ছে সকল মডেলের সমষ্টি। সকল মডেলের সমষ্টি যদি বলে তোমাকে, তাহলে বলবা কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলটাই হচ্ছে সকল মডেলের সমষ্টি। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? চলে আসো আর ক্লাস